আজকে আমরা শিখব কিভাবে স্টাডি ডিজাইন করতে হয়। ওকে, আজকে আমাদের এজেন্ডার গতদিন আমরা যেগুলো শিখেছি মূলত ছিল রিসার্চ মেথডস। হ্যাঁ, আজকে হচ্ছে স্টাডি ডিজাইন। এগুলো আমি যা আমাদের প্রিভিয়াস যে কোর্স ইন্ট্রোডাকশন টু হেলথ রিসার্চ সেখানে আলোচনাগুলো করেছিলাম কিছু, কিন্তু আজকে আমি আবার কিছু রিপিট করব আর কিছু বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্টাডি ডিজাইন কি বা কাকে বলে। তারপরে হচ্ছে স্টাডি ডিজাইন হচ্ছে দুই ধরনের, একটা ডেসক্রিপটিভ আর একটা অ্যানালিটিক্যাল। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টাডি টাইপ, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন বা ক্লিনিক্যাল ট্রায়ালস। আমরা এই চারটা টপিক আজকে শিখব। ফার্স্টে আমরা দেখি যে হোয়াট ইজ আ স্টাডি। আমরা গতদিনে দেখেছিলাম যে হোয়াট ইজ রিসার্চ, রিসার্চ মেথডস বলতে কী বুঝে, টাইপস অফ রিসার্চ, এগুলো দেখেছিলাম। সেমভাবে একটা স্টাডি মানে হচ্ছে আ সায়েন্টিফিক প্রসেস অফ আনসারিং এ কোয়েশ্চেন ইউজিং ডেটা ফ্রম এ পপুলেশন। ঠিক আছে, আবার একটু এই লাইনটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এইটা একটা সায়েন্টিফিক প্রসেস অফ আনসারিং এ কোয়েশ্চেন ইউজিং ডেটা ফ্রম আ পপুলেশন। তার মানে এখানে ডেটাটা হচ্ছে টুলস। আমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম যে এই ডেটাটা হচ্ছে টুলস, যেটার মাধ্যমে আমরা কনক্লুশনে বা ডিসিশন মেক করতে পারি। তাহলে স্টাডি হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসেস বা প্রসিডিউর, যেটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট রিসার্চ কোশ্চেন উত্তর করতে পারি ইউজিং ডেটা ফ্রম এ পপুলেশন। আর পপুলেশন থেকে আমরা ডেটা নিই হচ্ছে স্যাম্পলিংয়ের মাধ্যমে, রাইট, বা স্যাম্পলটা আমরা নিই। ওকে, একটা এক্সাম্পল স্টাডি কোশ্চেন যদি দেখি, আমরা গত দিনের কোশ্চেনটায় আবার যদি ঘুরে ফিরে দেখি, ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন মানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা অ্যানালিটিক্যাল। দুই ধরনের রিসার্চ কোশ্চেন আছে। আমরা ইনশাল্লাহ এই দুই ধরনের রিসার্চ কোশ্চেন দেখব এবং বাকিরা কি বলে আমি একটু কনফার্ম হই। আচ্ছা, এটা মাঝে মাঝে নেটওয়ার্কের জন্য হয়তো বা একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে স্টাডি কোশ্চেন মূলত হচ্ছে দুই ধরনের, একটা ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল। তো এটা আমরা দেখব যখন আমরা ডেসক্রিপটিভ স্টাডি কীভাবে ডিজাইন করে বা অ্যানালিটিক্যাল স্টাডি, তখন আমরা দেখব। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে হোয়াট ইজ আ স্টাডি এবং স্টাডি কোশ্চেন বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা। নেক্সট আমরা এখানে দেখব যে একটা পাবলিক হেলথ রিসার্চ প্রজেক্টে কী কী স্টেপস থাকে। গতদিন আমরা শিখেছিলাম রোল অফ কোয়ান্টিটেটিভ মেথডস ইন পাবলিক হেলথ, সেটারই কিছুটা পুনরাবৃত্তি আর কি। এখানে একটা স্টেপ মিসিং আছে বা কম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিকমেন্ডেশনস বা প্রিভেন্টিভ প্রোগ্রাম ডিজাইন। না, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা স্টাডি কোশ্চেন বা গবেষণা প্রশ্ন নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে সিলেক্ট এ স্টাডি টাইপ, আমাদের একটা টাইপস অফ স্টাডি বেসড অন আওয়ার কোশ্চেন আমাদের সেটা সেট করতে হবে। আমরা যে স্টাডি টাইপটা সিলেক্ট করব তার উপর বেস করে ডেটা কালেক্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে সুইটেবল স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এই ডেটা অ্যানালাইসিস করার পরে ইন্টারপ্রিটেশন, আমরা কি পেলাম সেটা বর্ণনা দিতে হবে। তারপরে হচ্ছে মূলত আমরা রিপোর্ট ফাইন্ডিংস বা যেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, সেটা করে থাকি। এরপরে আমাদের সেটার উপর বেস করে রিকমেন্ডেশন আমরা সেট করতে পারি, অথবা কোনো প্রিভেনশন প্রোগ্রাম বা প্রিভেন্টিভ প্রোগ্রাম বা যেটাই হোক আমরা সেটা ডিজাইন করতে পারি বা প্রপোজ করতে পারি। নেক্সট হচ্ছে টাইপস অফ স্টাডি ডিজাইন। স্টাডি আমরা দুইভাবে করতে পারি, একটা অবজারভেশনাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, দুই ধরনের স্টাডি মূলত আছে, ডিভাইডেড ইন্টু অবজারভেশনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারভেনশনাল। এই এক্সপেরিমেন্টাল স্টাডিকে অনেক সময় ইন্টারভেনশনাল স্টাডি বলা হয়ে থাকে। ঠিক আছে, আর অবজারভেশনাল স্টাডিকে অনেক সময় নন এক্সপেরিমেন্টাল স্টাডি বলা হয়ে থাকে। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন
ভাবে লেখা আছে, এই জন্য আমি চেষ্টা করেছি যে কমন টার্মিনোলজিগুলা এখানে তুলে দিতে। তো যেটা বললাম যে আমাদের স্টাডি মূলত দুই ধরনের, একটা এক্সপেরিমেন্টাল আর নন এক্সপেরিমেন্টাল। নন এক্সপেরিমেন্টাল রিসার্চকে বলা হয় অবজারভেশনাল স্টাডি, আর এক্সপেরিমেন্টাল রিসার্চের আর একটা নাম আমরা বলতে পারি ইন্টারভেনশনাল স্টাডি। নন এক্সপেরিমেন্টাল বা অবজারভেশনাল স্টাডি মানে হচ্ছে স্টাডি হয় রিসার্চার রেকর্ডস অর অবজার্ভ দ্য অবজারভেশন অর মেজারমেন্টস উইদাউট ম্যানিপুলেটিং এনি ভ্যারিয়েবলস। মানে হচ্ছে কোনো ম্যানিপুলেশন ছাড়াই রিসার্চার কী করতে পারে, ডেটা রেকর্ড করতে পারে বা অবজার্ভ করতে পারে। দিস স্টাডিজ শো দ্যাট দেয়ার মে বি এ রিলেশনশিপ বাট নট নেসেসারিলি এ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। আমরা গতদিন পড়েছিলাম বা দেখেছিলাম বা কীভাবে কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করতে হয়, কোন স্টাডিতে সেটা ফোকাস করা যায় সেটা আমরা দেখেছিলাম। তাহলে অবজারভেশনাল স্টাডি যেটা বললাম যে এটা এমন একটা টাইপের স্টাডি যেখানে আমরা রিসার্চার্স কী করতে পারেন, ডেটা রেকর্ড অর অবজার্ভ করতে পারে কোনো ভ্যারিয়েবল ম্যানিপুলেশন ছাড়া। ঠিক আছে, দিস স্টাডিজ শো দ্যাট যেটা বললাম দেয়ার মে বি এ রিলেশনশিপ থাকতে পারে, কিন্তু সেখানে আসলে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা থাকবে না। ওকে, দ্য রিসার্চার্স জাস্ট অবজার্ভ, measure or collect data without intervening with the study objects or subjects। মানে এখানে আমাদের কোনো ইন্টারভেনশন ইনক্লুড থাকবে না। ইন্টারভেনশন মানে তো বুঝতে পারছেন, মানে নিউ কোনো ড্রাগ, ভ্যাকসিন এগুলো প্রয়োগ করা, বাট সোজা কথায় ট্রিটমেন্ট প্রয়োগ করা। অবজারভেশনাল স্টাডিতে কোনো ইন্টারভেনশন থাকবে না। এক্সপেরিমেন্টাল স্টাডি তার উল্টা কথা, স্টাডি দ্যাট ইনভলভ সাম র্যান্ডম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, র্যান্ডমলি অ্যাসাইন করা হয় of a treatment, researchers can draw cause and effect or causal conclusion, যেটা cause and effect conclusion. An experimental study may also be called scientific study or experiment. Okay, এখন যেটা আমরা এখানে দেখলাম যে এক্সপেরিমেন্টাল স্টাডিতে মূলত আমাদের একটা ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন ইনভলভ থাকে। রিসার্চার যারা থাকেন তারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যান ড্র কজ অ্যান্ড ইফেক্ট কনক্লুশন। ওকে, দ্য রিসার্চার অ্যাপ্লাই অ্যান ইন্টারভেনশন দ্যাট মে বি নিউ ড্রাগ, সার্জিক্যাল টেকনিক, অ্যান এডুকেশনাল প্রোগ্রাম অর এনি আদার ইন্টারভেনশন। ওকে, এক্সপেরিমেন্টাল স্টাডিতে তারা মূলত এই ধরনের ইন্টারভেনশনগুলো নিয়ে কাজ করে থাকেন। ঠিক আছে, তাহলে অবজারভেশনাল এবং এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডির বেসিক পার্থক্য কী, কেউ একজন একটু বলেন। আপনার কি ব্যাপারটা বুঝতে পারছেন? অবজারভেশনাল এবং মানে ইন্টারভেনশনাল থাকবে না কোনো ইন্টারভেনশন, আর এক্সপেরিমেন্টালে ইন্টারভেনশন ইনক্লুড থাকবে, তাই না? অবজারভেশনাল স্টাডিতে রিসার্চার কী করতে পারেন, অবজার্ভ করতে পারেন বা মেজার করতে পারেন, কিন্তু সেখানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বর্ণনা করতে পারেন না। কিন্তু এক্সপেরিমেন্টে উল্টো, এখানে ইন্টারভেনশন প্রয়োগ করতে পারে এবং এখানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বর্ণনা করতে পারে। আমরা দুইটা প্রবলেম দেখব, একটা হচ্ছে ড্রিঙ্কিং টি বিফোর বেড টাইম। A study took random sample of adults and asked them about their bedtime habits. The data showed that people who drank a cup of tea before bedtime were more likely to go to sleep earlier than those who didn't drink tea or coffee. যেটাই হোক, এখানে আমি আনসার দিয়ে দিয়েছি, তারপরেও আপনাকে বুঝতে পারছেন এটা কেন অবজারভেশনাল? ভালো করে খেয়াল করেন, এখানে বলছে এই স্টাডি টুক র্যান্ডম স্যাম্পল, মানে র্যান্ডমলি তাদেরকে কালেক্ট করা হয়েছে অ্যাডাল্টস, আস্ক দেম অ্যাবাউট দ্যার বেড টাইম হ্যাবিটস। দ্য ডেটা শোড দ্যাট পিপুল হু ড্রাঙ্ক এ কাপ অফ টি বিফোর বেড টাইম ওয়ার মোর লাইকলি গো টু স্লিপ আর্লিয়ার দেন দোজ হু ডিডেন্ট ড্রিঙ্ক টি। এইখানে কি কোনো অবজারভেশন ছাড়া কোনো ইন্টারভেনশন আছে? আপনাদের কি মনে হয় এখানে কোনো ইন্টারভেনশন আছে?
কাইন্ডলি রেসপন্ড করেন, হ্যাঁ, আদারওয়াইজ তো বুঝতে পারবো না যে আসলে আপনারা আমাকে শুনছেন কিনা। হ্যালো, এখানে কি কোনো ইন্টারভেনশন আছে? ওকে, এখানে কোনো ইন্টারভেনশন নাই বা কোনো কেজ অ্যান্ড কন্ট্রোল এরকম কিছু আছে? নাই। সো এইটা হচ্ছে আমাদের অবজারভেশনাল স্টাডি। ওকে, নেক্সট এই প্রবলেমটা যদি আমরা দেখি, অ্যানাদার স্টাডি টুক এ গ্রুপ অফ অ্যাডাল্টস অ্যান্ড র্যান্ডমলি ডিভাইডেড দেম ইন্টু টু গ্রুপস. One group was told to drink tea every night for a week, while other group was told not to drink tea that week. The researchers then compared when each group fell asleep. এটার মানে কি বোঝায়? এখানে ওনারা কম্পেয়ার করেছে, ওনাদের হাতে একটা গ্রুপ ছিল, রাইট, যেটাকে আমরা কন্ট্রোল বলতে পারি, আর একটা গ্রুপ ওনারা অবজার্ভ করেছে যারা কি টি ড্রিঙ্ক টি মানে তারা চা পান করেছে। তাহলে এইখানে আমাদের দুইটা গ্রুপ আছে, মানে একটা গ্রুপের উপর আমরা বলতে পারি যে কি, মানে তাদের হাতে মানে রিসার্চার যারা তারা একটা গ্রুপকে কন্ট্রোল করছেন আর একটা গ্রুপকে অবজার্ভ করছেন। তাহলে এটা কোন ধরনের স্টাডি হবে? এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, এটা কি বুঝেছেন আপনারা? এটা হচ্ছে তাহলে আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি, কারণ এখানে আমরা দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করছি, তাই না? নেক্সট, টাইপস অফ নন এক্সপেরিমেন্টাল অর অবজারভেশনাল স্টাডিজ। অবজারভেশনাল স্টাডি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা অ্যানালিটিক্যাল। Descriptive studies are observational studies which describe the pattern of disease occurrences in relation to variables such as person, place and time. ঠিক আছে, মূলত যে কোনো রিসার্চের ফার্স্ট স্টেপ অর ইনিশিয়াল ইনকোয়ারি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, ইনটু এ নিউ টপিক অর ইভেন্টস, ডিজিজের অর কন্ডিশন। আর অ্যানালিটিক্যাল স্টাডিজ যেটা, অ্যান অ্যানালিটিক্যাল স্টাডি ইজ ওয়ান হুইচ অ্যাকশন উইল বি টেকেন on a case system to improve the future performance of the system of interest. Okay, the aim of an enumerative study is estimation. তাহলে অ্যানালিটিক্যাল যে স্টাডি তাদের প্ল্যান মানে যখন ডিজাইন করা হয়, তার মানে তারা হচ্ছে কি করে, এস্টিমেশন করে বা ফিউচার প্রেডিক্ট করে। হোয়াইল অ্যান অ্যানালিটিক্যাল স্টাডি ফোকাসেস অন প্রেডিকশন, যেটা বললাম, তারা হচ্ছে প্রেডিকশনকে ফোকাস করে। ঠিক আছে, আর এনুমারেটিভ স্টাডি যেটা, সেটা হচ্ছে এস্টিমেশনকে ফোকাস করে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ডেসক্রিপটিভ স্টাডি হচ্ছে যে কোনো রিসার্চের একটা ফার্স্ট স্টেপ বা ইনিশিয়াল ইনকোয়ারি ইনটু এ নিউ টপিক অর ইভেন্ট অর ডিজিজ অর কন্ডিশন, হ্যাঁ। আর অ্যানালিটিক্যাল স্টাডি যেটা, সেটা হচ্ছে যেটা বললাম যে হুইচ অ্যাকশন উইল বি টেকেন অন এ মানে কজ সিস্টেম টু ইমপ্রুভ দ্য ফিউচার পারফরমেন্স অফ দ্য সিস্টেম অফ ইন্টারেস্ট, হ্যাঁ। মেনলি এখানে কাজটা থাকে হচ্ছে ফিউচারকে প্রেডিক্ট করা, ফিউচার প্রেডিকশন। নেক্সট আমরা দেখব যে ডেসক্রিপটিভ স্টাডি ডিজাইন কি এবং কত ধরনের আছে এবং সেগুলোকে কিভাবে ডিজাইন করা হয়। টাইপস অফ ডেসক্রিপটিভ স্টাডিজের মধ্যে 4 ধরনের স্টাডি আছে। একটাকে বলে কেস রিপোর্টস, কেস সিরিজ, আর একটা হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজ, আর একটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডিজ। ফার্স্টে যেটা কেস রিপোর্টস, কেজ রিপোর্টস মানে হচ্ছে ডিটেল প্রেজেন্টেশন অফ এ সিঙ্গেল কেজ। মানে কি বোঝায়? ফর এক্সাম্পল নিউ অর আনফ্যামিলিয়ার ডিজিজ, এইটা সাধারণত রেয়ার যে ইয়েগুলো থাকে মানে আউটকামস, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। জেনারেট হাইপোথিসিস রিগার্ডিং প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম। তো তাহলে এইটুকু আমরা একটা ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে বুঝলাম যে কেজ রিপোর্টস মানে হচ্ছে ডিটেল প্রেজেন্টেশন অফ এ সিঙ্গেল কেজ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি এই পেপারের। A 31-year-old ল্যাটিন আমেরিকান, হ্যাঁ, এখানে আমরা দেখি এখানে বলা আছে এ, তার মানে এই যে একটা কেসকে মূলত এখানে কি করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে দেখেন, আচ্ছা, গতদিন আমরা আলোচনা করেছিলাম কেস রিপোর্ট তাহলে কোন ধরনের স্টাডি, এখানে আমাদের কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। হ্যাঁ, গুড। এখানে দেখেন ওমেন ইনফেক্টেড উইথ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, তারপরে ইন এ 12 উইক প্রোগ্রেসিভ
রেজিস্ট্যান্স এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রাম উইথ অ্যান অ্যারোবিক কম্পোনেন্ট, আর ওয়েট, হাইট, হ্যাঁ, স্কিন ফোল্ড থিকনেস, বডি, তারপরে এখানে আরও যে ফিচারগুলো আছে, মানে তারা যে যে ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করেছে, ম্যাক্সিমাল অক্সিজেন আপটেক, ভলিউম, এক্সারসাইজ ডিউরেশন, স্ট্রেংথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ ওয়ার অ্যাসেসড প্রি এক্সারসাইজ অ্যান্ড পোস্ট এক্সারসাইজ। দেখেছেন এখানে তারা কি এখানে কি মানে কোনো ফলো আপ ছিল? এটা কি পড়ে বুঝতে পারছি আমরা এখানে কোনো ফলো আপ ছিল কিনা? হ্যাঁ, এবং অ্যানালাইজ করা হয়েছে কোন মেথডে? মানে এখানে যে ডেটাটা কালেক্ট করা হয়েছে তাহলে আমাদের, হ্যাঁ, এটা কোয়ান্টিটেটিভলি না কোয়ালিটেটিভলি? আমরা কতদিন আলোচনা কর, হ্যাঁ, কেস রিপোর্টস বা কেস স্টাডি, এটা কোয়ালিটেটিভ। গতদিন আলোচনা করেছিলাম আমরা, কারণ একটা কেস বা মানে কেস স্টাডি যখন করা হয় তখন হচ্ছে একটা কেসের ডিটেল প্রেজেন্টেশন থাকে, মানে হচ্ছে ইনডেপথ ইন্টারভিউ বা তাদের অবজারভেশনের মাধ্যমে ওখান থেকে ডেটা নেওয়া হয় এবং ওই কেসের ডিটেল প্রেজেন্টেশন দিয়েই মূলত পেপারটা বা ওই রিপোর্টটা সাজানো হয়। আমরা পেপারগুলো দেখবো, আরও ক্লিয়ার হবে। ওকে, নেক্সট, কেস সিরিজ। নাম শুনে বুঝছি এটা যেহেতু একটা সিঙ্গেল কেসকে হ্যান্ডেল করে, তাহলে এখানে কি করবে, মানে স্টাডি অফ লার্জ গ্রুপ অফ পেশেন্টস, জেনারেলি 10-এর অধিক, এ পার্টিকুলার ডিজিজ, হ্যাঁ, লার্জ নাম্বার মে অ্যালাউ দ্য ইনভেস্টিগেটর টু অ্যাসেস দ্য প্লে অফ চান্স, কমন ওয়ে অফ। আচ্ছা, এখানে আর একটা ইয়া হচ্ছে যে ধরেন এইটা, এই যে এটা, হ্যাঁ, একটা ইন্টারভেনশনের মধ্যে পড়বে। যদি এটা এখানে কি মানে এই যে ডিউরেশন দেওয়া আছে, এটা একটা ইন্টারভেনশনের মধ্যে পড়বে, ঠিক আছে? কারণ থেরাপিটা মানে হ্যাঁ, তো সেটাও তো কোয়ালিটেটিভলি অ্যানালাইজ করা যায়, তাই না? হ্যাঁ, আমার মেইন কথা ছিল যে এটা কোয়ালিটেটিভলি অ্যানালাইজ করা হয়েছে না কোয়ান্টিটেটিভ। ওকে, তাহলে কেস সিরিজের বেলায় আমরা সাধারণত মানে 10-এর অধিক কেস নিয়ে মানে কাজ করে থাকি বা হ্যান্ডেল করে থাকি। যেমন এখানে দেখেন কেস 1, কেস 2, আপনারা পেপারে এখানে এভাবে দেখবেন যে কেস 1, যেমন এখানে A53 ইয়ার ওল্ড ম্যান, 50 ওল্ড ওমেন, হ্যাঁ, এরকম এই পেপারটা আপনারা দেখলে পড়লে আরও ভালো বুঝতে পারবেন যে কেস সিরিজ মূলত স্টাডি অফ লার্জ গ্রুপ অফ পেশেন্টস, যেটা বললাম যে সাধারণত 10-এর অধিক একটা পার্টিকুলার ডিজিজের কেসগুলো নিয়ে স্টাডিটা করা হয়ে থাকে। এখানে আননোন ইটিওলজি 1, ঠিক আছে? আর এখানে আমাদের অনেক সময় এই কেস সিরিজের কেস যে মানে নট নেসেসারি 10টাই হতে হবে, অনেক পেপার আমি দেখেছি যে এখানে 2টা কেস অথবা 4টা কেস আছে বা 3টা কেস আছে। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ডিজিজ নিয়ে কাজ করছেন। সেই ডিজিজের কেস সংখ্যা যদি বেশি হয় তাহলে অবশ্যই কেস বেশি হবে, যদি সাধারণত রেয়ার আউটকামস বা রেয়ার ডিজিজ হলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের কেস সংখ্যা কী হবে, কম হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের কেস সিরিজের মানে কেস সিরিজ স্টাডি টাইপ। তারপর হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজ। ইকোলজিক্যাল স্টাডি যখন আমরা করব আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং নো ইন্ডিভিজুয়াল লেভেল ইনফরমেশন অন দ্য ডিস্ট্রিবিউশন, এক্সপোজার অ্যান্ড ডিজিজ। এখানে আমরা কোনো ইন্ডিভিজুয়াল লেভেলের ইনফরমেশন বা ইন্ডিভিজুয়াল লেভেলের ইনফরমেশনের উপর বেসিস করে আমরা কিছু করি না। এখানে আমাদের ইউনিট অফ অ্যানালাইসিসটা হচ্ছে একটা গ্রুপ। ওকে, তারপরে রিলেট ওয়েদার পপুলেশন উইথ হাই রেটস অফ ডিজিজ অলসো হ্যাভ হাই ফ্রিকোয়েন্সিজ অফ সাসপেক্টেড এক্সপোজার। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, কোরিলেশন পপুলেশন ডিজিজ, হ্যাঁ, রেটস উইথ ফ্যাক্টরস অফ ইন্টারেস্ট সাস এজ হেলথ কেয়ার ইউজ, ঠিক আছে, ডেমনস্ট্রেটিং চেঞ্জেস, ঠিক আছে, ইন মর্টালিটি ওভার টাইম। এগুলো হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজের এক্সাম্পল। তো আমরা হচ্ছে যেটা বললাম, এখানে আমাদের গুরুত্বপূর্ণ কথা হলো দুইটা, যে এখানে ইউনিট অফ অ্যানালাইসিস হিসাবে একটা গ্রুপকে ধরা হয়, আর নো ইন্ডিভিজুয়াল লেভেল ইনফরমেশান
অন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপোজার অ্যান্ড ডিজিজ। এখানে ইন্ডিভিজুয়াল লেভেল ইনফরমেশনটা আমরা করি না। ওকে, আচ্ছা। ইকোলজিক্যাল স্টাডি গেল, কেস সিরিজ, কেস রিপোর্টস। এখানে সবচেয়ে বহুল মানে আমাদের সামনে বা আমরা পেপার যেগুলো দেখে থাকি, ক্রস সেকশনাল স্টাডিজ। ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে এইটা মূলত দেখতে পাচ্ছেন, এ স্যাম্পল ইজ chosen অ্যান্ড ডেটা অন ইচ ইন্ডিভিজুয়াল অর কেস ইজ কল্ড অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, এইটা মূলত এই টাইপের স্টাডি আমরা কন্ডাক্ট করি অ্যাকচুয়ালি লুকড অ্যাট এ স্ন্যাপশট, একটা স্ন্যাপশট দেখার জন্য বা করার জন্য। ইউনিট অফ অবজারভেশন অ্যান্ড অ্যানালাইসিস দ্য ইন্ডিভিজুয়াল। ইকোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে ছিল হচ্ছে গ্রুপ, আর এখানে ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে ইন্ডিভিজুয়াল, নট আ গ্রুপ। কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ডিজিজ বার্ডেন, অলসো নোন অ্যাজ প্রিভ্যালেন্স স্টাডিজ। মানে আমরা এটা যেহেতু একটা মানে যেটা বললাম একটা স্ন্যাপশট তৈরি করতে বা স্ন্যাপশট দেখতে আমরা এই স্টাডিটা কন্ডাক্ট করে থাকি, তো এটার আরেকটা নাম আছে প্রিভ্যালেন্স স্টাডিজ। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ স্টাডি পার্টিসিপেন্টস, সাধারণত পপুলেশন স্যাম্পল নেওয়া হয়। অবজারভেশন অফ দ্য প্রেজেন্স অফ ওয়ান অর মোর আউটকামস, ওয়ান অর মোর এক্সপোজার্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা শিখলাম, যে এটা ডেটা কালেক্ট করা হয় মূলত ওয়ান পয়েন্ট ইন টাইম, এবং ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে ইন্ডিভিজুয়াল, এবং এখান থেকে আমরা দেখতে পারি ইট ইজ ইউজুয়ালি লুকড অ্যাট অ্যাজ এ স্ন্যাপশট। তারপরে হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে প্রিভ্যালেন্স স্টাডিজ। আর পার্টিসিপেন্টসটা রিক্রুট করা হয় পপুলেশন অথবা পপুলেশন থেকে স্যাম্পলিং করে স্যাম্পল কালেক্ট করা হয়। অবজারভেশন ফর প্রেজেন্স অফ ওয়ান অর মোর আউটকামস অর ওয়ান অর মোর এক্সপোজার্স। ক্রস সেকশনাল স্টাডির অনেকগুলা এক্সাম্পল এইটা মানে জাস্ট আপনার একটা আপনি এখানে বুঝতেই পারছেন যে একটা সার্টেন টাইমের জন্য মানে একটা ঘটনা আমরা দেখতে চাই, বা কোনো একটা ডিজিজের মানে গতিবিধি আমরা দেখতে চাই, এই জন্য এখানে স্ন্যাপশটের কথাটা বলা হয়েছে, মানে একটা সার্টেন টাইমের মধ্যে আর কি। ঠিক আছে, এইখানে কিন্তু আসলে ওই যে আপনার ইন্টারভেনশনাল স্টাডির মতো ধরেন কোনো একটা স্টাডি আমরা করলাম, যেখানে ফর এক্সাম্পল কাউকে 1 উইক একটা ইন্টারভেনশনের মধ্যে রাখা হয়েছে, গ্যাপ দিয়ে তাকে অবজার্ভ করা হয়েছে, আবার ইন্টারভেনশন দেওয়া হয়েছে, গ্যাপ দিয়ে, এরকম না কিন্তু। এটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট ইন টাইমে আমরা ডেটাটা কালেক্ট করি। এই জন্য এখানে বলা হয়েছে যে একটা মূলত স্ন্যাপশট দেখতে বা দেখার জন্য আমরা স্টাডিটা কন্ডাক্ট করি। এক্সাম্পল দিলে আরও বুঝতে পারবেন, যেমন এ সার্ভে অফ প্রিভ্যালেন্স, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট প্রিভ্যালেন্স স্টাডিজ অ্যান্ড সার্ভেজ অফ ইন্ডিভিজুয়ালস beliefs or attitude towards a particular issue। ধরেন আমরা কথার কথা এই যে মানে মানে থ্যালাসেমিয়ার প্রিম্যারিটাল স্ক্রিনিং সম্পর্কে আমাদের জেনারেল পাবলিক যারা আছে তাদের পারসেপশন কি। ঠিক আছে, তো আমরা এখানে মূলত এই যে পারসেপশনটা অ্যানালাইজ করতে চাচ্ছি, মানে বা দেখতে চাচ্ছি একটা সার্টেন টাইমের, তাই না? প্রিভ্যালেন্স অফ অ্যাংজাইটি অ্যামং মেডিকেল স্টুডেন্টস ইন বাংলাদেশ। তো এগুলো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডির এক্সাম্পল। ঠিক আছে, ক্রস সেকশনাল স্টাডি এখন আপনারা দেখছেন যে অনেকেই ওয়েব সার্ভে বা ওয়েব বেসড সার্ভে করে থাকে, মানে এখন আসলে এটা বেশি কোভিড-19 কারণে বেশি জনপ্রিয় হয়ে গেছে অনলাইন সার্ভে করারও একটা গাইডলাইন আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল স্টাডি। এখন ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে আমরা কিছু জিনিস মনে রাখবো আর কি। উই শুড নট কনফিউজ দ্য পিরিয়ড অফ দ্য স্টাডি হুইচ ইজ ডেটা কালেকশন পিরিয়ড, মানে হচ্ছে উইথ দ্য ফ্যাক্ট দ্যাট উই কালেক্ট ডেটা অনলি ওয়ান্স ফ্রম ইচ ইন্ডিভিজুয়াল, মানে একটা স্ন্যাপশট। A survey may be conducted over weeks or months, and each individual fill in the survey only once. We are collecting data at one point of time, so inferring temporal relationships should be dealt with carefully. আমরা এটার একটা লিমিটেশন আমরা একটু পরে দেখব, মানে ইনফারিং টেম্পোরাল রিলেশনশিপ শুড বি ডিলড উইথ কেয়ারফুলি, কারণ এই ডেটাটা আমরা কি করি ওয়ান পয়েন্ট অফ টাইমে কালেক্ট করি। We do not know when the events occurred prior to study.
So we can only say that there is an association between the factor of interest and disease, but we cannot say that the factor is likely to have caused disease. মানে আমরা বলতে পারি যে there is a association, কিন্তু আসলেই যে মানে ডিজিজ কজ করবে সেটা ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে আমরা বলতে পারবো না। ফর এক্সাম্পল, ইফ উই ডিজাইন এ ক্রস সেকশনাল স্টাডি দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন ওবেসিটি অ্যান্ড ডিপ্রেশন, we are not sure which problem started first, and we cannot conclude that one of them caused the other. Okay, cross-sectional studies can be used to estimate the prevalence of a disease in the population but not the incidence. এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গতদিন আমি বলেছিলাম ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স এই দুইটার পার্থক্য কী বা আমরা কী করি? ওকে, মেজার অফ ডিজিজ রিস্ক এটা হলো ইনসিডেন্স না, আর প্রিভ্যালেন্সটা হচ্ছে মেজার অফ ডিজিজ বার্ডেন। তাহলে ক্রস সেকশনাল স্টাডি, হ্যাঁ এই কারণে ক্রস সেকশনাল স্টাডিকে প্রিভ্যালেন্স স্টাডিজ বলে। আমি এখানে যেগুলো পয়েন্ট বললাম আপনাদের বুঝে আসছে কিনা জানি না, বুঝেছেন কিনা এতটুকু। ক্রস সেকশনাল স্টাডি নিয়ে যখন আমরা কাজ করব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুরুতে আমরা যখন স্টাডি ডিজাইন করব তখন অবশ্যই আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি আবার রিপিট করছি, আমাদের এখানে কী কী মনে রাখতে হবে? ডেটা কালেকশন পিরিয়ড, একটা ইন্ডিভিজুয়াল থেকে একবারই ডেটা কালেক্ট করব, সেটা আপনার ডেটা কালেকশন পিরিয়ড 1 উইক হতে পারে, 1 মান্থ হতে পারে, ঠিক আছে, কিন্তু একজন পার্টিসিপেন্ট একবারই সেটা কি করবে? পূরণ করবে। যেহেতু আমরা ডেটা কালেক্ট করি 1 পয়েন্ট অফ টাইমে, সো আমরা এখানে রিলেশনশিপ যখন বর্ণনা করব তখন সাবধানতা অবলম্বন করব। কেন? কারণ হচ্ছে এখানে আসলে আমরা জানি না যে মানে কোন ইভেন্টসটা আগে ঘটছে, ঠিক আছে। আমরা বলতে পারি যে এখানে একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু যে কোনো ফ্যাক্টর আর কি, ফ্যাক্টর অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিজিজ অ্যাসোসিয়েশন থাকতে পারে, বাট আমরা এটা বলতে পারি না যে আসলেই এখানে ডিজিজ কজ করবে। যেটা বললাম এখানে যে ওবেসিটি অ্যান্ড ডিপ্রেশন, এটার মধ্যে অ্যাসোসিয়েশন আছে কি না? হ্যাঁ অ্যাসোসিয়েশন আছে, এটা আমরা বলতে পারি। উই আর নট শিওর হুইচ প্রবলেম, এই যে অ্যাসোসিয়েশন হুইচ প্রবলেম স্টার্টেড ফার্স্ট, উই ক্যান নট কনক্লুড দ্যাট মানে ওয়ান কজড দ্য আদার, অর্থাৎ আমরা এখানে আসলে কজ অ্যান্ড ইফেক্ট এই রিলেশনশিপটা বর্ণনা করতে পারি না। আর ক্রস সেকশনাল স্টাডি মূলত এস্টিমেট করে প্রিভ্যালেন্সকে, নট ইনসিডেন্স। এই জন্যই ক্রস সেকশনাল স্টাডির আর একটা নাম প্রিভ্যালেন্স স্টাডি। এখন আমরা কি কি কাজে মানে কোন কোন সময়ে ক্রস সেকশনাল স্টাডি ব্যবহার করতে পারি? সোজা কথা আগেই শিখে এসেছি। এস্টিমেট প্রিভ্যালেন্স অফ ডিজিজ অর দেয়ার রিস্ক ফ্যাক্টরস, distribution of health problems by time, place and person, plan health care service delivery. ফর এক্সাম্পল আমরা যদি বলি মানে হেলথ কেয়ারকে ইমপ্রুভ করার জন্য ডেইলি যদি আমরা মানে পেশেন্টদের থেকে তাদের মতামত নেই, মানে এটা যদি আসলে আমাদের ইমপ্রুভমেন্টের চিন্তা থাকে তাহলে আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে সেই জায়গাগুলো আমরা পূরণ করতে পারি। এই জন্য এখানে বলা হয়েছে প্ল্যান হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি, সেট priorities for disease control, generate hypothesis, examine evolving trends, before and after surveys, iterative cross sectional studies। এই কাজগুলো করার জন্য আমরা ক্রস সেকশনাল স্টাডি করতে পারি। মেইনলি আমরা এখানে মূলত এস্টিমেট প্রিভ্যালেন্স অফ ডিজিজ অর দেয়ার রিস্ক ফ্যাক্টরস, এস্টিমেট যেটা বললাম যে এই ক্রস সেকশনাল স্টাডির আরেক নাম প্রিভ্যালেন্স স্টাডি বলা হয় মূলত এই কারণেই যে আমরা মূলত এখানে প্রিভ্যালেন্সটা মানে এস্টিমেট করতে পারি। এখন আসি ক্রস সেকশনাল প্রত্যেকটা স্টাডির বেলায় কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। তাহলে ক্রস সেকশনাল স্টাডির হচ্ছে অ্যাডভান্টেজেস ফার্স্টে যদি দেখি, কুইক অ্যান্ড ইনএক্সপেন্সিভ, এটা আসলে খুব দ্রুত করা যায় এবং কস্টটাও কম। নো ওয়েটিং ফর দ্য অকারেন্সেস অফ আউটকাম, ইজি অ্যান্ড ফিজিবল, নো লস টু ফলো আপ, দ্যার ইজ নো ফলো আপ অ্যাকচুয়ালি, আর ইউজড ফর ডিটারমিনিং প্রিভ্যালেন্স বাট নট দ্য ইনসিডেন্স, এটা আমরা আগেই পড়েছি। অ্যাসোসিয়েশন ক্যান বি স্টাডিড, বাট আবারও বলছি এখানে আমরা কজ অ্যান্ড ইফেক্ট
মেজার করতে পারবো না। হেল্প ইন হাইপোথেসিস জেনারেশন, পসিবল রিস্ক ফ্যাক্টরস, repeated cross-sectional studies on the same population at different points of time, help in the evaluation of trends in the prevalence of disease or risk factors. ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ক্যান নট ডিটারমাইন কজালিটি, যেটা আমরা একটু আগেই পড়লাম। এখানে মূলত টেম্পোরাল রিলেশনশিপ ক্যান বি ডিটারমাইন্ড, এখানে বলা হয়েছে। এখানে আমরা কী করতে পারবো না? কজালিটি ডিটারমাইন করতে পারি না। নট সুইটেবল ফর রেয়ার আউটকামস, ডিজিজ অর ডিজিজ অফ শর্ট ডিউরেশন, এটা আমরা রেয়ার আউটকামসের ক্ষেত্রে সাধারণত ক্রস সেকশনাল স্টাডিটা আমরা কন্ডাক্ট করতে পারি না, অথবা ডিজিজ অফ শর্ট ডিউরেশন। এরপর হচ্ছে হাই রিফিউজাল অর নন রেসপন্স ক্যান কজ বায়াস। আপনার নট ইউজফুল টু স্টাডি ডিজিজ ইটিওলজি, নট সুইটেবল ফর দ্য স্টাডি অফ রেয়ার ডিজিজ, আগেই বলেছি এই কথাটা। এগুলো হচ্ছে ক্রস সেকশনাল স্টাডির ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কিভাবে একটা ক্রস সেকশনাল স্টাডি ডিজাইন করতে হয়। ধরেন আমাদের কাছে একটা রিসার্চ কোশ্চেন আছে, ইজ দ্য রেগুলার কনজাম্পশন অফ কফি অ্যাসোসিয়েটেড উইথ ইমপ্রুভড একাডেমিক পারফরমেন্স এবং ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি এইটা একটা স্টাডি ডিজাইন করবো, ক্রস সেকশনাল স্টাডি। তাহলে এখানে স্টাডি ডিজাইনটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টস কী হবে? আমরা একটা কোশ্চেনার তৈরি করব আফটার রিসিভিং ফাইনাল এক্সাম রেজাল্টস। ওকে, উই কালেক্ট ডেটা, কোশ্চেনার দিয়ে আমরা মূলত ডেটাটা কালেক্ট করব। তারপর এক্সপোজার কারা? সেলফ রিপোর্টিং অফ এই যে গ্রেটার দেন 3 কফি ড্রিঙ্কস ডেইলি ফর প্রিভিয়াস ইয়ার অন দ্য অ্যাভারেজ নাম্বার অফ ডেইলি কফি ড্রিঙ্কস। আউটকামটা কী হবে? আউটকাম হচ্ছে স্কোর অফ ফাইনাল এক্সামস। এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আপনাদের সাথে, হোয়াট ইজ আউটকাম অ্যান্ড এক্সপোজার, এগুলো বলতে কী বোঝাচ্ছি। এখানে এক্সপোজারটা হচ্ছে কফি ড্রিঙ্কস না, আর আউটকাম হচ্ছে স্কোর অফ ফাইনাল এক্সাম। কোভ্যারিয়েটস আমরা এই দুইটা ভ্যারিয়েবলের সাথে আর কি কি মেজার করতে চাই বা ডিফারেন্স দেখতে চাই। এজ, সেক্স, হ্যাঁ, রেসিডেন্সি, এডুকেশনাল ইয়ার, স্মোকিং স্টেটাস, তারপরে সোশিও ইকোনমিক লেভেল, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। তাহলে এই যে আমাদের একটা স্টাডি ডিজাইন হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল স্টাডি। ফার্স্ট আমাদের একটা রিসার্চ কোশ্চেন আছে যে আমরা দেখতে চাচ্ছি যে রেগুলার কফি কনজাম্পশন আর ইমপ্রুভ একাডেমিক পারফরমেন্স এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এটা আছে কিনা এখানে আমাদের তাহলে এই যে এক্সপোজার, এটা এক্সপোজারের আর একটা নাম আছে, আপনাদেরকে বলতে হবে এটা কি বলেন তো। এটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? খুবই সহজ। এখানে যে ফাইনাল এক্সাম স্কোর এটা ডিপেন্ড, হ্যাঁ, আর আউটকামটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তার হ্যাঁ, তো এদের মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব, তাই না? রাইট। তো এই স্টাডিটা আমাদেরকে আমরা কন্ডাক্ট করতে পারবো। এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল স্টাডি কীভাবে ডিজাইন করতে হয় তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট, এক্সপোজার অ্যান্ড আউটকাম অ্যাট দ্য সেম টাইম। এখানেই এটা দেখে আপনি বুঝতে পারছেন কফি কনজাম্পশন অ্যান্ড এক্সাম স্কোর এটা কিন্তু একই টাইমে। দ্য ফিগার শোজ দ্যাট উই কালেক্ট ডেটা অ্যাবাউট দ্য এক্সপোজার অ্যান্ড আউটকাম অ্যাট দ্য সেম টাইম। এখানে কিন্তু আমাদের আগে পরে ডেটা কালেকশনের সুযোগ নেই। এই জন্য এখানে এই স্লাইডে বলেছি এক্সপোজার অ্যান্ড আউটকাম অ্যাট দ্য সেম টাইম, হচ্ছে দ্য এক্সপোজার অ্যান্ড আউটকাম অ্যাট দ্য সেম টাইম যখন আমরা ডেটা কালেক্ট করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল ভ্যালু, এটা বলতে কী বোঝায়? ডেসক্রিপটিভ ভ্যালু হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস হু ড্রিঙ্ক কফি, ইট মিনস প্রিভ্যালেন্স অ্যাকচুয়ালি। হোয়াট আর দ্য এজ অ্যান্ড সেক্স ডিস্ট্রিবিউশন অফ ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস হু ড্রিঙ্ক কফি, হচ্ছে আমি যদি মেল অ্যান্ড ফিমেল তাদের মধ্যে দেখতে চাই। আর এখানে কি বলেছি হোয়াট পার্সেন্টেজ, তার এটাকে আমরা বলি ডেসক্রিপটিভ ভ্যালু। আমরা যখন অ্যানালিটিক্স বা অ্যানালিটিক্যাল ভ্যালু নিয়ে চিন্তা করব, তার হচ্ছে আমরা একটু আগে এখানে দেখেছিলাম ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন, হচ্ছে এখানে আমাদের একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আছে এক্সপোজার অ্যান্ড আউটকামের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের অ্যানালিটিক্যাল ভ্যালু কী হতে পারে? ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন কফি কনজাম্পশন অ্যান্ড এক্সাম স্কোর্স এবং ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস। ঠিক আছে, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নাই সেটা আমরা খুঁজে বের করতে চাই, সেটাকে বলি আমরা অ্যানালিটিক্যাল ভ্যালু। ক্রস সেকশনাল স্টাডি এই দুইটা জিনিস আমাদেরকে প্রোভাইড করে।
এরপর আছে ইম্পর্টেন্স অফ ক্রস সেকশনাল স্টাডি। দ্য অ্যানালাইসিস ক্যান বি ইন ফর্ম অফ বাইভেরিয়েট অ্যানালাইসিস। গতদিন আমরা আলোচনা করেছি যখন আমরা অ্যানালাইসিসের সময় একই সাথে দুইটা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলি বাইভেরিয়েট। যখন একটা নিয়ে কথা বলি তখন সেটাকে বলে ইউনিভ্যারিয়েট। যখন একাধিক হয় সেটাকে বলা হয় মাল্টিভ্যারিয়েট। ওকে, তো বাইভেরিয়েট অ্যানালাইসিস যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে কফি কনজাম্পশন আর একটা হচ্ছে ফাইনাল এক্সাম স্কোর, তাহলে এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কথা বলছি, এটাকে বলে বাইভেরিয়েট অ্যানালাইসিস। এই জন্য এখানে বলা হয়েছে দ্য অ্যানালাইসিস ক্যান বি ইন দ্য ফর্ম অফ বাইভেরিয়েট অ্যানালাইসিস স্টাডিং অ্যাসোসিয়েশন বিটুইন টু ভ্যারিয়েবলস or multi-variable analysis studying association while controlling for the variables confounders. Multivariable বা multivariate analysis can be used to study association between multiple variables মানে হচ্ছে possible risk factors and scientific disease or outcome. এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডির ইম্পর্টেন্স। এখন আমরা মেজার অফ অ্যাসোসিয়েশন when collecting data on the exposure and outcome, we have 4 possible groups as the graph. এখানে দেখতে পাচ্ছেন আমরা স্যাম্পল নিলাম, ডেটা কালেক্ট করব, ঠিক আছে? তখন আমাদের 4টা গ্রুপ হতে পারে। সেটা হচ্ছে যে এক্সপোজড হ্যাভ ডিজিজ